১ জেনারেলের নীরব সাক্ষ্য ৪ সিরাজ শিকদার হত্যা না মৃত্যু ১৯৭৪ সালের জানুয়ারি মাসের শেষ দিকে ঢাকায় এক বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের তৎকালীন প্রভাবশালী নেতা এবং বাংলাদেশ রেড ক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার জনৈক ঘনিষ্ঠ আত্মীয় ও তার সঙ্গীরা মেজর শরীফুল হক ডালিমের স্ত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। এর প্রতিশোধ হিসেবে মেজর ডালিম তার কিছু সঙ্গী, আর্মি অফিসার এবং সৈনিক নিয়ে গাজী গোলাম মোস্তফার বাসা আক্রমণ ও তছনছ করে। এর ফলে সামরিক শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কয়েকজন অফিসারকে প্রশাসনিক আদেশে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম এবং মেজর SHM BA নূর চৌধুরী। ইনারা দুজনই ১৯৭৫ সালের অগস্ট মাসে শেখ মুজিব হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। ওই বছরেরই শেষ দিকে গুপ্তদল সর্বহারা পার্টির মূল নায়ক সিরাজ শিকদারকে চট্টগ্রামের গোপন আস্তানা থেকে পুলিশ তার পার্টির একজন লোকের সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয় এবং কড়া নিরাপত্তায় ঢাকায় নিয়ে আসে। আগেই বলেছি, এ সর্বহারা দলে ঢাকা ব্রিগেডে আমার পূর্বসূরি লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন আহমদ একজন উচ্চপদস্থ নেতা ছিলেন। তিনি আত্মগোপনপূর্বক পার্টির কাজকর্মে সক্রিয়ভাবে তৎপর ছিলেন। সিরাজ শিকদারকে ঢাকায় নিয়ে আসার ২-৩ দিন পর এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে সিরাজ শিকদার নিহত হয়েছেন। এ সরকারি ভাষ্য তখন অধিকাংশ জনগণ ও সামরিক বাহিনীর সদস্যরা বিশ্বাস করেনি। সিরাজ শিকদারকে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে পুলিশ হেফাজতে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হতো এবং বিনা বিচারে হত্যার জন্য লোকজন সরকারকে দায়ী করত। এ ব্যাপারে দ্য রেপ অফ বাংলাদেশ খ্যাত এবং লন্ডনের সানডে টাইমসের সাংবাদিক অ্যান্থনি মাস্কারেনহাস, বর্তমানে প্রয়াত, তার লেখা দ্য লিগাসি অফ ব্লাড বইয়ের ৪৬ পৃষ্ঠায় সিরাজ শিকদারের ভগ্নিপতি শামীম শিকদারের স্বামী জাকারিয়া চৌধুরীকে উদ্ধৃত করে বলেছেন, হ্যান্ডকাফ পরিয়ে চোখ বেঁধে রাতের বেলায় ঢাকার অদূরবর্তী কোনো এক জায়গায় নিয়ে গুলি করে সিরাজ শিকদারকে হত্যা করা হয়। উল্লেখ্য, এরশাদের শাসনামলে ১৯৮৬ সালে বিশেষ মহলের সহায়তায় মাস্কারেনহাসের ওই বইটি প্রকাশিত হয়। মাস্কারেনহাসের সঙ্গে লন্ডনে আমার পরিচয়। এই লেখায় তাকে নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সিরাজ শিকদার হত্যাকাণ্ড আসলেই রহস্যজনক। সত্যিকার ঘটনা যে কী ছিল বা তার মৃত্যুর জন্য দায়ী কে, তা এখনও পরিষ্কার নয়। দেশে বিভিন্ন হত্যাকাণ্ড নিয়ে বর্তমানে তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু সিরাজ শিকদার হত্যাকাণ্ড নিয়ে কোনো তদন্তের আভাস পাওয়া যাচ্ছে না। তবে ওই সময়ে ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে পুলিশের তৎকালীন একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সিরাজ শিকদার প্রসঙ্গে কথা বললে তিনি হঠাৎ বলে বসেন, কর্নেল সাহেব, আমাদের এবং আপনাদের যুদ্ধের মধ্যে তফাৎ এইটাই। শুনে আমি চমকে উঠি, একটু হতবম্ব হয়ে পড়ি। সিরাজ শিকদার সেদিনের গ্রামগঞ্জ ও শহরে কিছু লোকের কাছে, বিশেষ করে যারা সরকারি কর্মকাণ্ডে হতাশ ছিলেন, রবিন হুডের মতো একটি আকর্ষক চরিত্র হিসেবে আবির্ভূত হন। তিনি ও তার সঙ্গীদের ছদ্মবেশে অতর্কিত উপস্থিতি ও নিমেষে মিলিয়ে যাওয়া নিয়ে সে সময় বেশ মুখরোচক গল্প শোনা যেত। তার দল সর্বহারা পার্টির সদস্যদের প্রচারপত্র বিলি, হঠাৎ চিকা মারা ইত্যাদি এবং অতর্কিত পুলিশ ও রক্ষী বাহিনীর সদস্যের উপর হামলা চালানো নিয়ে লোকজন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উদ্বিগ্ন ও আতঙ্কিত থাকত। এরকম পরিস্থিতিতে ১৯৭৩ সালের বিজয় দিবসের আগের রাতে শহরে গুজব ছড়িয়ে পড়ে সিরাজ শিকদার ও তার দল এসে ঢাকায় সরকারবিরোধী লিফলেট প্রচার ও বিভিন্ন স্থানে হামলা চালাতে পারে। এই আশঙ্কায় শহরের রাতের বেলায় সাদা পোশাকে পুলিশ গাড়ি নিয়ে টহল দিতে থাকে। ওই রাতেই প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র কামাল, যিনি একজন ছাত্রনেতা এবং মুক্তিযুদ্ধের সময় ভারতে প্রথম সামরিক অফিসার্স কোর্স বা শর্ট সার্ভিস অ্যাক্ট এ সামরিক প্রশিক্ষণ নেন এবং যুদ্ধের সময় কর্নেল ওসমানীর এডিসি হিসেবে কাজ করেন, তিনি ধানমন্ডি এলাকার তার ৭ জন সমবয়সী বন্ধুকে নিয়ে একটা মাইক্রোবাসের শহরে টহলে বের হন। এক পর্যায়ে সিরাজ শিকদারের খোঁজে টহলরত স্পেশাল পুলিশ তাদের মাইক্রোবাসটি দেখতে পায় এবং সন্দেহ ও আতঙ্কগ্রস্ত হয়ে কোনো সতর্ক সংকেত না দিয়ে অতর্কিত মাইক্রোবাসের উপর গুলি চালায়। এতে কামাল সহ তার ৬ জন সঙ্গী আহত হন। পরে পুলিশই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কামালকে পরে পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরদিন সকালে আমি ৪৬ ব্রিগেডের অধিনায়ক হিসেবে বর্তমান মানিক মিয়া অ্যাভিনিউতে বিজয় দিবসের সম্মিলিত সামরিক প্যারেড পরিচালনা করি। রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী সালাম গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ মুজিব অত্যন্ত গম্ভীর ও মলিন মুখে বসেছিলেন।
কারো সঙ্গেই তেমন কোনো কথাবার্তা বলেননি। তার সঙ্গে আমার সবসময় একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। যখনই আমি তার কাছে গিয়েছি উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন, কিন্তু ওই দিন তিনি আমার সঙ্গে কোনো কথাই বলেননি। ৭২-এর ১০ জানুয়ারির পর থেকে অনেকবার তাকে কাছ থেকে দেখেছি। এত মর্মাহত হতে আমি তাকে কখনো দেখিনি। যা হোক, একজন মুক্তিযোদ্ধা হিসেবে কামালেরও সঙ্গে আমার পরিচয় ছিল এবং আমি তাকে খুব ভালোভাবেই জানতাম। প্যারেড শেষে আমি তাকে দেখতে হাসপাতালে যাই। বেগম মুজিব তখন তার পাশে বসেছিলেন। কামালের কাঁধে গুলি লেগেছিল। প্রধানমন্ত্রী শেখ মুজিব কামালের ওই রাতের অবাঞ্ছিত ঘোরাফেরায় অত্যন্ত ক্ষুব্ধ ও মনক্ষুণ্ণ হন। প্রথমে তিনি তাকে দেখতে হাসপাতালে যেতে পর্যন্ত অস্বীকৃতি জানান। পরে অবশ্য বিকেলের দিকে তিনি কামালকে দেখতে যান। এদিকে স্বাধীনতা বিরোধী ও আওয়ামী লীগ বিদ্বেষীরা এই ঘটনাকে ভিন্ন রূপে প্রচার করে। ব্যাংক ডাকাতি করতে গিয়ে কামাল পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়েছে বলে তারা প্রচারণা চালায় এবং দেশে বিদেশে ভুল তথ্য ছড়াতে থাকে। যদিও এসব প্রচারণায় সত্যের লেশমাত্র ছিল না। বাকশালের অভ্যুদয়। সে সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে থাকে এবং দুর্নীতি, অরাজকতা, লুণ্ঠন ইত্যাদিতে দেশ ছেয়ে যায়। এটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছিল যে দেশের পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ মুজিব ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারিতে হঠাৎ করে দেশে সরকার পদ্ধতির পরিবর্তন করেন। রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি প্রণয়ন করে তিনি নিজে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি এবং মনসুর আলীকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়। এরপর ফেব্রুয়ারি মাসের শেষ দিকে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে একদলীয় শাসন ব্যবস্থার আওতায় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল নামে দল গঠন করা হল। সরকারের এ সিদ্ধান্তে দেশে বিদেশে অনেকেই হতবাক হয়ে যায় এবং বিশেষ করে বাংলাদেশের পাশ্চাত্য শুভাকাঙ্ক্ষীরা মর্মাহত হয়। অনেকে এমন মত পোষণ করতে লাগলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে শেখ মুজিব একটা নিবর্তনমূলক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছেন। এছাড়া গণতন্ত্রের প্রতি তার সারা জীবনের যে ত্যাগ তিতিক্ষার জন্য তিনি জনগণের আপনজনে পরিণত হলেন, এই ব্যবস্থাকে তারা সেই গণতন্ত্রের প্রতি তার চরম আঘাত বলে ভাবতে লাগলেন। সামরিক বাহিনীতেও এর বিরূপ প্রতিক্রিয়া হল। অনেকেই এই ভেবে অস্বস্তি বোধ করছিলেন যে সামরিক বাহিনীর নিজস্ব স্বাতন্ত্র্য আর থাকবে না এবং এই ব্যবস্থা সামরিক বাহিনীকে রাজনৈতিক দলের একটা অঙ্গ সংগঠনে পরিণত করবে। জনসাধারণের মনেও ধারণা জন্মে যে বাকশালের মাধ্যমে সামরিক, বেসামরিক তথা প্রশাসনের প্রতিটি স্তরকে একদলীয় রাজনীতির আওতায় আনা হবে। কারণ বাকশাল কায়েম করার পর গণ্যমান্য ব্যক্তি যেমন সাংবাদিক, অধ্যাপক, ডাক্তার, বুদ্ধিজীবী এ ধরনের লোকজন তৎকালীন সংসদ ভবনে, বর্তমানে প্রধানমন্ত্রীর অফিস, লাইন ধরে শেখ মুজিবুর রহমানকে অভিনন্দন জানাতে যান। প্রতিদিন হাজার হাজার মানুষ লাইন ধরে সংসদ ভবনে যাচ্ছিল এবং টিভিতে তা সরাসরি প্রচার করা হচ্ছিল। সেই দৃশ্য আমি আমার ঘরে বসে টিভিতে দেখেছি। আজও মনে পড়ে, স্বাধীনতার পর এত হতাশা আমাকে আর কখনো গ্রাস করতে পারেনি। চাটুকারদের এই নির্লজ্জ মহড়া দেখে সত্যিকার অর্থে বলতে গেলে আমি মানসিকভাবে অসুস্থ বোধ করছিলাম। কিন্তু আমার জন্য আরও বিস্ময় অপেক্ষা করছিল। ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হওয়ার পর এদেরই অনেককে আবার খন্দকার মোস্তাকের সঙ্গে টিভিতে দেখি। আজকের সমাজের অনেক চেনা মুখকে সেদিন দেখলাম উৎফুল্লচিত্তে সেনানিবাসে উদ্দেশ্যহীন ঘোরাফেরা করছেন। হায় রে আমার হতভাগা দেশ! আমার কেবলই মনে হল ভবিষ্যতে এই জাতির কপালে আরও অনেক দুঃখ আছে। বাকশালের কেন্দ্রীয় কমিটিতে রাজনৈতিক নেতা ছাড়াও সামরিক বাহিনীর ৩ প্রধানকেও রাখা হল। প্রতিটি জেলায় গভর্নর নিয়োগ করা হয়। গভর্নরের সংখ্যা ছিল ৬১ জন। ওই পদে মূলত আওয়ামী লীগ নেতা এবং কিছু প্রশাসনিক ও সামরিক বাহিনীর সদস্য ছিলেন। প্রশাসন ও সামরিক বাহিনী থেকে যারা গভর্নর হয়েছেন তাদের বেশিরভাগ ছিলেন আওয়ামী লীগের সক্রিয় নেতাদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন। যেমন সেনাবাহিনীর সিগন্যাল করে চাকরিরত কর্নেল আনোয়ারকে খুলনা অথবা যশোরের, স্পষ্ট মনে নেই, গভর্নর করা হল। এই আনোয়ারের ভাই ছিলেন কুমিল্লা থেকে নির্বাচিত একজন আওয়ামী লীগ এমপি। গভর্নরের অধীনে স্থানীয় সরকার প্রশাসন থেকে শুরু করে আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে ন্যস্ত করার পরিকল্পনা ছিল। 1 সেপ্টেম্বর ১৯৭৫ থেকে এই নতুন সরকারি সিদ্ধান্ত কার্যকরী হওয়ার কথা ছিল। এক সরকারি আদেশে সংবাদপত্রের কণ্ঠরোধ করা হল। শুধুমাত্র 4টি সংবাদপত্রের প্রকাশনা বহাল রেখে বাকি সমস্ত পত্রপত্রিকার প্রকাশনা নিষিদ্ধ করা হল। এ অবস্থায় দেশের সর্বস্তরে বাকশাল বিরোধী চাপাক ক্ষোভ বিস্তার লাভ করে।
বাকশাল সরকারের এসব সিদ্ধান্তে সর্বত্রই এমনকি সামরিক বাহিনীতেও অসন্তোষের সৃষ্টি হয়। শেখ মুজিব ও তার সরকার দ্রুতগতিতে যে জনপ্রিয়তা হারাচ্ছেন তা শেখ মুজিবকে অভিহিত করার মতো সৎসাহস তার কোনো উপদেষ্টা, পরিষদবর্গ কিংবা গোয়েন্দা সংস্থার সদস্যদের ছিল না বলে আমার বদ্ধমূল ধারণা। দুঃখজনক হল আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং ক্ষমতাসীনদের আশেপাশে সেসব লোকজনই স্থান পায় যারা ক্ষমতাধর ব্যক্তিটি যা শুনতে যান তাই শোনাতে পারদর্শী। এটাই হলো নেতৃত্বের দুর্বলতা, যা আমাদের দেশের জন্য ক্রনিক প্রবলেম। অত্যন্ত কম বয়সেই এসব স্মুথ অপারেটরদের দেখার ও বোঝার সৌভাগ্য, এটাকে সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য, আমার হয়েছে। কারণ পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটরের এডিসি হিসেবে এবং বাংলাদেশ হওয়ার পর প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং অন্যান্য অনেক ক্ষমতাবানকে কাছ থেকে দেখার সুযোগ আমার হয়েছিল। এ প্রসঙ্গে একটি প্রাসঙ্গিক প্রবাদ মনে পড়ে। জুলিয়াস সিজারকে একজন চাটুকার বলেছিল যে, জাহাপনা, আপনাকে তোষামত করে খুশি করা যায় না, এটাই আপনার সবচেয়ে বড় গুণ। মজার ব্যাপার হলো সিজার এই কথাতেই আনন্দিত হতেন সবচেয়ে বেশি। তাই তোষামতকারীদের কাছ থেকে নিজেকে রক্ষা করা ক্ষমতাবানদের জন্য বেশ দুরূহ ও কষ্টসাধ্য ব্যাপার। বাংলাদেশে এ ধরনের তোষামতকারীদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা তো হয়ই না, বরং নেতারা এদের দ্বারা পরিবৃত থাকতে ভালোবাসেন এবং সবসময় তোষামতকারী ও নিজের মনে গড়া স্বর্গরাজ্যে বিচরণ করেন। সামরিক মিত্রদলের যুগোস্লাভিয়া ভ্রমণ। ১৯৭৫ সালের জুন মাসের প্রথম দিকে যুগোস্লাভিয়ায় এক সামরিক প্রতিনিধি দলের সদস্য হিসেবে সেনাপ্রধান আমাকে মনোনীত করেন। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ছিলেন দলনেতা, মোট সদস্য ছিলাম আমরা ৮ জন। সামরিক অস্ত্র সংগ্রহ ছিল এই সফরের উদ্দেশ্য। আমরা সপ্তাহখানেক যুগোস্লাভিয়ায় ছিলাম। মার্শাল টিটো তখনও সে দেশের রাষ্ট্রপতি। মার্শাল টিটোর যুদ্ধকালীন সহযোগী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৈদেশিক যোগাযোগ প্রধান জেনারেল পিটার মার্টিস এক অভ্যর্থনায় ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং আমার কাছে কথা প্রসঙ্গে জানতে চান যে বাংলাদেশের সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধাদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব বা কলহ বিরোধ আছে কিনা। এরপর নিজেই বললেন, যদি এ ধরনের বিরোধ থেকেই থাকে তাহলে সামরিক বাহিনীতে ঐক্য, শৃঙ্খলা ইত্যাদি বজায় রাখা সরকারের জন্য কঠিন হবে। আমরা এ ব্যাপারে কোনো ইতিবাচক জবাব দিতে সক্ষম হইনি, কারণ আমাদের সেনাবাহিনী মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত থাকায় ঐক্যের অভাব ছিল। তাছাড়া মনে হল তিনি আমাদের সেনাবাহিনী সম্পর্কে পূর্ব থেকেই সম্যক জ্ঞাত আছেন। প্রসঙ্গক্রমে আমি একটি কাকতালীয় ঘটনার উল্লেখ করছি। ওই সামরিক প্রতিনিধি দলের ৮ জন সদস্যের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে অস্বাভাবিকভাবে। যেমন ১. খালেদ মোশাররফ ১৯৭৫ সালের নভেম্বর মাসে সিপাহী বিদ্রোহে। ২. গ্রুপ ক্যাপ্টেন আনসার আহমদ চৌধুরী বিমান বাহিনীর ১৯৭৭ সালের অক্টোবরের বিদ্রোহে। ৩. এয়ার ভাইস মার্শাল বাশার ১৯৭৭ সালে প্লেনের দুর্ঘটনায়। এবং ৪. কর্নেল নওয়াজিস আলী ১৯৮১ সালে জিয়া হত্যা মামলার কোর্ট মার্শালে ফাঁসিতে মারা যান। আর্মিতে বিশৃঙ্খলার স্ফুরণ। যুগোস্লাভিয়া থেকে ফিরে যথারীতি আর্মি লগের এরিয়ার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এ সময় আর্মি হেডকোয়ার্টারে অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে নিয়োজিত তৎকালীন কর্নেল হুসেন মোহাম্মদ এরশাদকে সামরিক প্রশিক্ষণের জন্য ভারতে পাঠানো হয়। উক্ত পদ শূন্য হলে সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহ আমাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে অ্যাডজুট্যান্ট জেনারেলেরও কাজ করতে বলেন। অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে কাজ করার সময় আর্মির শৃঙ্খলা এবং অন্যান্য বিষয়ে দেখে অত্যন্ত বিচলিত হই এবং আর্মিতে ঐক্যের মারাত্মক অভাব অনুভব করি। অধিনায়কগণ আর্মির শৃঙ্খলা ও অন্যান্য আইনকানুনের প্রতি যথাযথ গুরুত্ব দিচ্ছেন বলে আমার মনে হয়নি। মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা দ্বন্দ্ব তো ছিলই, সর্বোপরি মুক্তিযোদ্ধাগণ নিজেদের মধ্যে দ্বন্দ্ব, কোন দল দলাদলি ও পারস্পরিক রেষারেষিতে লিপ্ত ছিলেন। আমার মনে হয়েছিল সেনাবাহিনীকে সুষ্ঠুভাবে গড়ে তোলার জন্য দক্ষ অধিনায়কত্ব, কঠোর নিয়মকানুন ও শৃঙ্খলা প্রয়োগ করা দরকার। সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহ অভ্যন্তরীণ এসব বিভেদ ও অনৈক্য দূর করতে সক্ষম হননি। তার উপর তিনি কিছু সিনিয়র অফিসারের পুরোপুরি সহযোগিতা ও সমর্থন পাননি। মুক্তিযোদ্ধা সিনিয়র অফিসারদের রেষারেষি ছাড়াও পাকিস্তান ফেরত অফিসাররা, বিশেষ করে যারা সিনিয়র ছিলেন, তারাও সুযোগ বুঝে এই বিরোধকে উস্কে দিতেন। তাছাড়া ক্ষমতাসীন ও বিরোধী দলের কোনো রাজনীতিবিদ সামরিক বাহিনীর সদস্যদের এসব দলাদলিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উৎসাহিত করেন। প্রসঙ্গক্রমে বলতে হয়, আমাদের দেশের রাজনীতিবিদরা মনে করেন
দলাদলিতে উৎসাহিত করে তারা সামরিক অফিসারদেরকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে সক্ষম হবেন এবং ক্ষমতা আঁকড়ে থাকতে পারবেন। বিরোধীরাও মনে করেন তারা এসব উস্কে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতায় যাবেন সামরিক বাহিনীর সহায়তায়। কিন্তু তারা বুঝে উঠতে পারেন না যে এটা সামরিক বাহিনী তথা দেশের জন্য কত ক্ষতিকর। এটা এমনকি দেশকে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে। উদাহরণস্বরূপ ১৯৯৬ সালের ২০ মের কথা বলা যায়। তৎকালীন সেনাপ্রধান সহ আরও কয়েকজন সিনিয়র অফিসার আর্মির নিয়মকানুন উপেক্ষা করে নিজেদের ব্যক্তিগত স্বার্থে তথা নিজেদের অবস্থান, প্রমোশন, পোস্টিং ও অন্যান্য সুবিধা আদায়ের উদ্দেশ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখার প্রতিযোগিতায় লিপ্ত ছিলেন। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে ওই সব অফিসারের সঙ্গে যোগাযোগ রেখে তাদেরকে দলাদলি, কোন দল ইত্যাদি অপেশাদার কাজে উৎসাহিত করে। মূলত সেনাবাহিনীর অফিসারদের মধ্যে সে সময় এমন ধারণার সৃষ্টি হয় যে নিজের অবস্থান, প্রমোশন, পোস্টিং ইত্যাদি সুযোগ সুবিধার জন্য ক্ষমতাসীন রাজনৈতিক দলের সুনজরে থাকা প্রয়োজন। এই অপেশাদার ও অনৈতিক প্রতিযোগিতার ফলে ১৯৯৬ সালের ২০ মে সেনাবাহিনী নিজেদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের দ্বারপ্রান্তে পৌঁছায়, যা দেশে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারত। অভ্যুত্থানের আলামত মনে পড়ে ১৯৭৫ সালের প্রথম দিকের কোনো এক সন্ধ্যায় আমি ও জেনারেল জিয়া স্কোয়াশ খেলে এসে জিয়ার বাসার সামনের লনে বেশে গল্প করছিলাম। আগেই বলেছি, আমার ও জেনারেল জিয়ার বাসা সামনাসামনি। কথাবার্তা শেষে আমি উঠে বাসায় রওনা হচ্ছিলাম। বাইরের গেটে এসে দেখি মেজর ফারুক একা দাঁড়িয়ে আছে। সেখানে দাঁড়িয়ে সে কি করছে জানতে চাইলে সে জানায় উপসেনাপ্রধান জেনারেল জিয়ার সঙ্গে দেখা করার জন্য এসেছে। আমি আর কোনো কথা না বলে নিজের বাড়িতে চলে গেলাম। ফারুক তখন আমার সরাসরি অধীনে ছিল না। তা থাকলে তাকে হয়তো আমার আরও অনেক বিস্তারিত প্রশ্নের জবাব দিতে হতো। পরদিন আমি অফিসে জেনারেল জিয়ার কাছে বিষয়টি তুলি। তিনি আমাকে বললেন যে হ্যাঁ, ফারুক এসেছিল। সেই সঙ্গে এও জানান যে তিনি তার ব্যক্তিগত সহকারী অফিসারদের বলে দিয়েছেন এভাবে জুনিয়র অফিসারদের তার বাড়িতে আসা নিরুৎসাহিত করতে। জেনারেল জিয়ার সঙ্গে তার ওই সাক্ষাতের বিষয়টি ম্যাসকারেনাসের লেগাসি অফ ব্লাড বইয়ের ৫৪ পৃষ্ঠায় ফারুক বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। প্রসঙ্গক্রমে আরেকটি ঘটনার কথা বলতে হয়। ১৯৭৫ সালে খুব সম্ভব জুলাই মাসের প্রথম দিকে একদিন আমি বাস্কেটবল খেলা শেষ করে বিকেলবেলায় শহীদ মইনুল রোডে অবস্থিত আমার বাসায় ঢুকছিলাম। বাসার গেটে মেজর রশিদ আমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছে। আলাপের শুরুতেই সে সেনাবাহিনী, রাজনীতি, বাকশাল ইত্যাদি সম্পর্কে উত্তেজিত হয়ে কথা বলতে লাগল। আমি তাকে তার ব্রিগেড অধিনায়ক কর্নেল শাফায়েত জামিলকে এসব জানাতে বলি। আমি আইন অনুসারে যদি কোনো বিষয়ে সামরিক বাহিনীর কোনো ব্যক্তির ক্ষোভ কিংবা অভিযোগ থাকে তবে তা তার নিজ অধিনায়কের দৃষ্টিগোচরে আনার কথা। রশিদ ৪৬ ঢাকা ব্রিগেডের ২য় ফিল্ড আর্টিলারির সদস্য ছিল। শাফায়েত জামিলের আগে আমি ওই ব্রিগেডের অধিনায়ক ছিলাম। আমি তৎক্ষণাৎ অনুধাবন করি রশিদ হয়তো ভেবেছে সম্প্রতি আমাকে ঢাকা ব্রিগেড থেকে বদলি করায় আমি হয়তো সরকারের ওপর মনক্ষুণ্ণ, তাই সে তৎকালীন সরকারের বিরুদ্ধে আমাকে উত্তেজিত করতে সক্ষম হবে এবং আমি তার রাজনৈতিক অভিমতকে সমর্থন করব। কিন্তু সে ভুল লোকটিকে বেছে নিয়েছিল। তবে ঘুণক্ষরেও এটা বুঝতে পারেনি যে সে বা তারা ঘন্য কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ব্যক্তিজীবনে দুর্ঘটনা এর কয়েকদিন পর জুলাই মাসের মাঝামাঝি ৪র্থ ইস্টবেঙ্গল রেজিমেন্টের ব্রিগেড বাস্কেটবল টিমের সঙ্গে খেলছিলাম। খেলার মধ্যেই হঠাৎ করে আমি মাটিতে পড়ে যাই এবং চামড়া ছিঁড়ে পায়ের অ্যাঙ্কেলের হাড় বের হয়ে যায়। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে এবং এক পর্যায়ে আমি জ্ঞান হারাই। সঙ্গে সঙ্গে আমাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেক পরীক্ষা নিরীক্ষার পর রাত ২টার দিকে সার্জেন্ট কর্নেল পালি আমার পায়ে অস্ত্রোপচার করেন। পরের দিন সেনাপ্রধান ও উপসেনাপ্রধান সহ অনেক সামরিক ও বেসামরিক অফিসার, শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন আমাকে দেখতে আসেন। এদিকে আমার স্ত্রী ও সন্তান সম্ভবা ৩১ আগস্ট ১৯৭৫ আমার প্রথম সন্তান পিঙ্কি জন্মগ্রহণ করে। প্লাস্টার খোলার পর দেখা যায় পায়ে ইনফেকশন আছে এবং ক্ষতের কারণে উরু থেকে চামড়া গ্রাফটিং করে জোড়া দিতে হবে। এর মধ্যে মেজর জেনারেল জিয়া আরও কয়েকদিন আমাকে দেখতে হাসপাতালে আসেন। রাষ্ট্রপতি শেখ মুজিবও টেলিফোন করে আমার স্ত্রীর কাছ থেকে আমার খোঁজখবর নেন। প্রায় ৩ সপ্তাহ হাসপাতালে থাকার পর ১২ই আগস্ট
নিজ বাড়িতে ফেরত আসি, কিন্তু শরীর তখনও অত্যন্ত দুর্বল। হাসপাতাল থেকে লোকবাড়িতে এসে পায়ে ওষুধ ও ব্যান্ডেজ বদল করত। স্বভাবতই অফিসে যাওয়া সম্ভব ছিল না, তাই সে সময় সেনাবাহিনীর ভেতরকার খবর বা বিশৃঙ্খলা সম্পর্কে অনুধাবন করা সম্ভব হয়নি। রাষ্ট্রপতি শেখ মুজিব হত্যা। 15ই আগস্ট ভোরে আমার বাড়ির আর্মি টেলিফোনটি বেজে ওঠে। আমি তখনও বিছানায়। আমার স্ত্রী টেলিফোন ওঠান এবং আমাকে জানান যে মেজর জেনারেল জিয়া আমার সঙ্গে কথা বলতে চান। আমি টেলিফোন ধরামাত্রই জিয়ার কণ্ঠ শুনি। টেলিফোনের ওই প্রান্ত থেকে জিয়া বললেন, তুমি কিছু শুনেছ? আমাকে জবাব দেওয়ার অবকাশ না দিয়েই তিনি ইংরেজিতে বললেন, প্রেসিডেন্ট শেখ মুজিব হ্যাজ বিন কিল্ড। আমি হঠাৎ এতই হতবাক হয়ে যাই যে তাকে জিজ্ঞাসা করি তিনি কিভাবে এই খবর জানেন। উত্তরে তিনি জানান, সেনাপ্রধান শফিউল্লাহ তাকে এইমাত্র ফোনে জানিয়েছেন এবং সেই সঙ্গে আমাকে তাড়াতাড়ি আর্মি হেডকোয়ার্টারে যেতে বলেছেন। আমার পায়ে তখনও ব্যান্ডেজ, চলাফেরায় অসুবিধা এবং শরীরও দুর্বল। তবুও আমি বিছানা থেকে উঠে আর্মি হেডকোয়ার্টারে যাওয়ার জন্য প্রস্তুত হই। প্রায় 4 সপ্তাহ পর আমি সামরিক পোশাক পরলাম। আমিও জেনারেল জিয়া সেনাবাহিনী শহীদ মইনুল হোসেন রোডে মুখোমুখি বাড়িতে থাকতাম। তিনি 6 নম্বর বাড়িতে, বর্তমানে খালেদা জিয়া থাকেন, এবং আমি 7 নম্বর বাড়িতে থাকতাম। জেনারেল রব ও মুতাহার উদ্দিন। আর্মি হেডকোয়ার্টারে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় বাসার সামনের রাস্তায় দাঁড়িয়ে আছি দেখি আওয়ামী লীগের তৎকালীন সাংসদ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রব, বর্তমানে মৃত, এবং তৎকালীন চা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মোতাহার উদ্দিন গাড়িতে করে আমার বাড়িতে উপস্থিত। আমি কিছু বলার পূর্বেই তারা দুজনে আমাকে অনুরোধ করেন আমি যেন তাদের সঙ্গে আমার বাড়ি সংলগ্ন পুরনো ডিওএইচএসে জেনারেল ওসমানীর বাড়িতে যাই। আমি তাদেরকে বলি আমাকে আর্মি হেডকোয়ার্টারে যেতে হবে। সঙ্গে সঙ্গে জেনারেল ওসমানীর বাড়িতে আমার যাওয়া দরকার কেন তাও জানতে চাই। তারা বললেন জেনারেল ওসমানীকে এ পরিস্থিতিতে খন্দকার মোশতাকের সঙ্গে যোগদান করা থেকে বিরত রাখার জন্য তাদের সঙ্গে আমাকেও নিয়ে যেতে চান। আমি উত্তরে তাদের জানাই যে জেনারেল ওসমানীকে খন্দকার মোশতাকের সঙ্গে যোগদান করা থেকে বিরত রাখা হয়তো সম্ভব হবে না, কেননা আমি যতটুকু জানি স্বাধীনতা যুদ্ধের পর জেনারেল ওসমানী প্রতিরক্ষামন্ত্রী হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী ছিলেন, কিন্তু ওই দপ্তর প্রধানমন্ত্রী নিজের হাতে রাখেন। এছাড়া বাকশাল গঠন করার পরেই তিনি মন্ত্রিসভা ও সংসদীয় পদ থেকে ইস্তফা দেন। তাই আমার ধারণা খন্দকার মোশতাকের সরকার তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব দিলে তিনি তা গ্রহণ করতে রাজি হবেন। আমার এ মতামত শোনার পর জেনারেল রব ও মোতাহার উদ্দিন চলে যান। আমি আর্মি হেডকোয়ার্টারের পথে যেতে থাকি। পথেই আমার সঙ্গে ৪৬ ব্রিগেডের অধিনায়ক কর্নেল সাফায়েত জামিলের দেখা। তাকে দেখে প্রথমেই আমি জিজ্ঞাসা করি মুজিব হত্যায় জড়িত অফিসার ও সৈনিকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছেন। উত্তরে তিনি আমাকে জানান তাদের কয়েকজন ঘটনার পর সকালে তার বাড়িতে দেখা করেছে। এ কথা শুনে আমি অবাক হই। তিনি আমাকে আরও বললেন এখন তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিতে গেলে রক্তক্ষয়ী সংঘর্ষ দেখা দিতে পারে। আমি বুঝতে পারলাম তিনি তৎক্ষণাৎ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে সাহস পাচ্ছেন না, যদিও আমি বলেছি এটা তাঁরই ব্রিগেডের কাজ এবং তার বিরুদ্ধেও বিদ্রোহের সামিল। যা হোক, এরপর আমি আর্মি হেডকোয়ার্টারে যাই। কারা খুনি? আর্মি হেডকোয়ার্টারে উপস্থিত হয়েই জানতে পারি সেনাপ্রধান শফিউল্লাহ ও উপসেনাপ্রধান জিয়াউর রহমান দুজনেই তখন মেজর ডালিমের সঙ্গে ঢাকা বেতার কেন্দ্রে গেছেন। হেডকোয়ার্টারে বসেই আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি প্রথম ল্যান্সারের মেজর সৈয়দ ফারুক রহমান এবং দ্বিতীয় ফিল্ড আর্টিলারির মেজর রশিদের নেতৃত্বে কিছু চাকুরিরত আর্মি অফিসার, কয়েকজন অবসরপ্রাপ্ত অফিসার এবং সৈনিক রাতের বেলা নৈশ প্রশিক্ষণের ছলে নতুন বিমানবন্দরে জড়ো হয়। সেখান থেকে রাতে তারা রাষ্ট্রপতি শেখ মুজিব ও তার পরিবার, মন্ত্রী স্যারনিয়াবাদ ও তার পরিবার এবং শেখ ফজলুল হক মনি ও তার পরিবারকে স্ব বাড়িতে গিয়ে নির্মমভাবে হত্যা করে। আমি ঢাকা ব্রিগেডের অধিনায়ক থাকাকালে মেজর রশিদ ও মেজর ফালুক প্রত্যক্ষভাবে আমার অধীনে কাজ করেছিল। আমি তাদের ভালোভাবেই জানি। এরা দুজনেই পাকিস্তান আর্মিতে স্বল্পমেয়াদী প্রশিক্ষণে 6 মাসে 1965 সালে কমিশনপ্রাপ্ত অফিসার। মেজর রশিদ 1971 সালের নভেম্বর মাসের শেষ দিকে ঢাকায় ছুটিতে এসে মুক্তিযুদ্ধে যোগদান করে। মেজর ফারুক ডিসেম্বর মাসের 12 তারিখ, বিজয়ের 3 দিন আগে, যশোরে তৎকালীন মঞ্জুরের অধীনে মুক্তিযুদ্ধে যোগদান করে।
আমি যখন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, তখন মেজর ফারুককে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আমার কাছে ফাইল আসে। সে পাকিস্তানের বাইরে মধ্যপ্রাচ্যে থেকেও ৯ মাসেও স্বাধীনতা যুদ্ধে যোগদান করেনি। দেশে স্বাধীন হওয়া যখন প্রায় নিশ্চিত, তখন অর্থাৎ ১২ই ডিসেম্বর যশোরে মুক্তিবাহিনীতে সে যোগদান করে। এসব প্রেক্ষাপট বিবেচনা করে আমি তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে রাজি হইনি। যদিও অনেক সিনিয়র অফিসার বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য আমাকে সুপারিশ করেছেন, কিন্তু আমি তাতে রাজি হইনি। অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে বিষয়টি দেখার দায়িত্ব ছিল আমার ওপর। রক্ষী বাহিনীর ক্যাম্পে দুপুরের দিকে সেনাপ্রধান ও উপসেনাপ্রধান রেডিও স্টেশন থেকে আর্মি হেডকোয়ার্টারে ফেরত আসেন। তারা আমাকে ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে জানান। এরপরই তারা আমাকে বলেন, সাভারে রক্ষী বাহিনীর ক্যাম্পে প্রায় ১,০০০ অফিসার ও সৈন্য রয়েছে। তখন পর্যন্ত তাদের সঙ্গে আর্মির কোনো যোগাযোগ হয়নি। এদিকে গুজব ছিল রক্ষী বাহিনী সশস্ত্র প্রতিরোধ ও বিদ্রোহ করার প্রস্তুতি নিচ্ছে। তাই অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে আমি যেন সাভারে রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারে গিয়ে তাদের বুঝিয়ে এ পরিস্থিতিতে শান্ত থাকা এবং শান্তি শৃঙ্খলা ভঙ্গের কাজে যেন জড়িত না হয় তার ব্যবস্থা করি। আমাকে আরও বলা হলো, আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সৈন্য ও আনুষঙ্গিক ব্যবস্থাদি করা হবে। আমি তখন সাভারে রক্ষী বাহিনীর ডেপুটি ডিরেক্টরস সরোয়ার হোসেন মোল্লা ও আনোয়ারুল আলমের, উভয়ে বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কর্মরত, সঙ্গে যোগাযোগ করি। আমি তাদের জানাই যে সাভারে এসে আমি রক্ষী বাহিনীর অফিসার ও সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে চাই এবং পরিস্থিতি সম্পর্কে তাদের জানাতে চাই। সে মোতাবেক বিকেলবেলায় অসুস্থ শরীরে আমি কোনো সৈন্য ছাড়াই একটি জিপ নিয়ে সাভারের রক্ষী বাহিনী হেডকোয়ার্টারে পৌঁছি। সেখানে রক্ষী বাহিনীর অধিনায়কগণ আমাকে অভ্যর্থনা জানান। আমি আমার বক্তব্যে রক্ষী বাহিনীকে দেশের দুর্যোগ মুহূর্তে ধৈর্য ধরে শান্ত থাকা এবং তাদেরকে সামরিক বাহিনীতে আত্মীকরণ করা হবে বলে দৃঢ় আশ্বাস দিই। আমি তাদের উপদেশ দিই যে আমরা সবাই মুক্তিযোদ্ধা। কোনো প্রকার উচ্ছৃঙ্খলতা, অশান্তি ও বিভেদ ইত্যাদিতে জড়িয়ে বহু কষ্টে অর্জিত স্বাধীনতা যেন বিপন্ন না করি। ঘণ্টা দুয়েক তাদের সঙ্গে থাকার পর আমি সাভার থেকে ঢাকা সেনাবাহিনীতে ফিরে আসি। বিদ্রোহ দমনের উদ্যোগ ছিল না। ১৫ তারিখ রাত প্রায় ২টো পর্যন্ত আর্মি হেডকোয়ার্টারে ছিলাম। ততক্ষণে আমি এর নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারি। রাত ২টার পর বাড়িতে আসি। যদিও আমি অত্যন্ত দুর্বল ও ক্লান্ত, শরীর অত্যন্ত খারাপ, তবুও আমার ঘুম আসছিল না। সর্বক্ষণ আমার এর নারকীয় হত্যাকাণ্ডের কথা মনে হচ্ছিল। সৈনিক হিসেবে স্বাভাবিকভাবেই আমি একজন সামরিক ইতিহাসের ছাত্র। এ বিষয়টি আমার খুবই প্রিয়। কাজের অবসরে দেশ-বিদেশের সামরিক ইতিহাস পড়া আমার নিয়মিত অভ্যাস। সামরিক বাহিনীতে যোগদান করা থেকে অদ্যাবধি আমি সামরিক ইতিহাস পড়ে আসছি। আমার জানামতে এমন জঘন্য কলঙ্কময় ঘটনা কোনো দেশের সামরিক ইতিহাসে নেই। আমি অবাক হই যে চাকরিরত ও অবসরপ্রাপ্ত গুটিকয়েক জুনিয়র অফিসার ঢাকায় এত বড় একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটাতে কিভাবে সক্ষম হল। একজন পেশাদার সৈনিক হিসেবে সামরিক দৃষ্টিকোণ থেকে এক কথায় আমার অভিমত হচ্ছে, উচ্চপদস্থ অধিনায়কদের নিয়ন্ত্রণে বিপর্যয়ের জন্য এই ঘটনা ঘটা সম্ভব হয়েছে। যদিও তারা পরে এ সম্পর্কে নানা গবেষণা, তত্ত্ব ও তথ্য দিয়ে একে অপরকে দোষারোপ করতে থাকেন। এখানে বলতে হয়, যদি এই ঘটনার জন্য দায়ী অফিসার ও অন্যদের সামরিক আদালতে কোর্ট মার্শালে বিচার করার ব্যবস্থা হতো, তবে বাংলাদেশ সেনাবাহিনীর দণ্ডবিধি আইনের ৩১ ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিরূপে গণ্য হতেন ১. যিনি বিদ্রোহ আরম্ভ করেন কিংবা বিদ্রোহে অন্যকে উৎসাহিত করেন, অথবা ২. যদি উপস্থিত থাকেন এবং সর্বশক্তি প্রয়োগ করে বিদ্রোহ দমন না করেন। এই আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ডসহ অন্যান্য শাস্তির বিধান রয়েছে। সেনাবাহিনীর সঙ্গে কোনো বেসামরিক ব্যক্তি এই বিদ্রোহের কাজে জড়িত থাকলে বাংলাদেশ দণ্ডবিধির ৭ নং অনুচ্ছেদের ১৩৯ নং ধারা অনুযায়ী তারাও সামরিক আদালতে বিচারের আওতায় আসবে। তাই এতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে চেন অফ কমান্ডে মুজিব হত্যার ঘটনার পর মেজর রশিদ ও ফারুকের অধিনায়কগণও সামরিক আদালতে দোষীরূপে গণ্য হতেন। কেননা আমার জানামতে তারা তৎক্ষণাতে বিদ্রোহ দমনের জন্য মোটেই কোনো প্রচেষ্টা চালাননি। মুজিব হত্যাকাণ্ড কারণ অনুসন্ধান। গুটিকয়েক উচ্ছৃঙ্খল ও উচ্চাভিলাষী অফিসার কিভাবে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে সক্ষম হল তা বিশ্লেষণের দাবি রাখে। আমার বিশ্লেষণ মতে আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে হত্যাকাণ্ডের কারণগুলো তুলে ধরছি। ক.
সে সময় দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও লাইন অ্যান্ড অর্ডার পরিস্থিতির ক্রমাবনতির প্রেক্ষিতে সরকারের জনপ্রিয়তা ব্যাপকভাবে হ্রাস পায়। সামরিক বাহিনীতেও এর প্রভাব পড়ে। এমনকি ওই দিন অর্থাৎ 15ই আগস্টের হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেনাবাহিনীকে যদি আদেশ দেওয়াও হতো, সৈনিকেরা সে আদেশ কতটুকু পালন করত তা নিয়ে অধিনায়কদের মনে বেশ সন্দেহ ছিল। অনেক সৈনিক তখন নিরপেক্ষ মনোভাব পোষণ করত বলে মনে করা হতো। তবে এই নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে সরকার পরিবর্তনের ঘটনায় সামরিক বাহিনীর সদস্যরাও মর্মাহত হয়েছিলেন। তবে এই অজুহাতে অধিনায়কদের বিদ্রোহ দমনের চেষ্টা না করা সামরিক আইনে গুরুতর অপরাধ। খ কোনরূপ পেশাগত দক্ষতা ও যোগ্যতা যাচাই না করে শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক পদে অদক্ষ অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দান। গ সেনাবাহিনীতে পেশাগত দায়িত্ব পালনে অবহেলা এবং অযোগ্য অধিনায়কত্ব। তাই সহজেই হত্যাকারী অফিসারগণ নিজেদের স্বার্থ আদায়ের জন্য সাধারণ সৈনিকদের বিপথগামী করতে সক্ষম হন। ঘ এ পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ড ঘটানোর পূর্বে নৈশ প্রশিক্ষণের নামে অস্ত্রশস্ত্র নিয়ে বিপুল সৈন্য নতুন বিমানবন্দরে জড়ো হল। স্বভাবতই এ নৈশ প্যারেডের সময় ব্রিগেড হেডকোয়ার্টারও এই প্রশিক্ষণে উপস্থিত থাকার কথা, অথচ আমার মনে হয় না ব্রিগেড হেডকোয়ার্টারের অফিসারগণ নৈশ প্যারেডে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার প্রধান দায়িত্ব সামরিক সচিব ও অন্যান্য নিরাপত্তা সংস্থার, অথচ সে সময় রাষ্ট্রপতি নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কোনো স্থায়ী আদেশ বা স্ট্যান্ডিং অর্ডার ছিল বলে অদ্যাবধি জানা যায়নি। কুমিল্লা সেনানিবাস থেকে প্রথম ফিল্ড আর্টিলারির সৈনিকদের ঢাকায় এনে রাষ্ট্রপতির বাড়িতে নিরাপত্তার ব্যবস্থা করার বিষয়টি আমার কাছে বোধগম্য নয়। তাছাড়া নিরাপত্তা ও আনুষ্ঠানিক গার্ড দুটোই ভিন্ন বিষয়, এ দুটোকে এক করার কথা নয়। ওই 1 নম্বর ফিল্ড আর্টিলারির তৎকালীন ক্যাপ্টেন বজরুল হুদা ছিলেন ওই ইউনিটেরই অ্যাডজুট্যান্ট, ফলে তিনি প্রহররত সৈনিকগণকে ধোঁকা দিয়ে হত্যাকারীদের নিয়ে অনায়াসে রাষ্ট্রপতির বাড়ির ভেতরে ঢুকে পড়তে সক্ষম হন। সেনানিবাসী এবং রাষ্ট্রপতির বাড়ির আশেপাশে সামরিক ও বেসামরিক গোয়েন্দাদের নজর রাখার কথা। বিশেষ করে দেশের সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে এটা আরও জরুরি ছিল, কিন্তু আজ পর্যন্ত প্রমাণিত হয়নি যে সে সময় সেনানিবাসী কিংবা রাষ্ট্রপতির বাড়ির আশেপাশে গোয়েন্দা সংস্থার কেউ কর্তব্যরত ছিল। পরিস্থিতির এই সংক্ষিপ্ত বিশ্লেষণের পর মনে হচ্ছে ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা পূর্ব থেকে না জেনে থাকলেও নতুন এয়ারপোর্ট, বর্তমান বিমানবন্দর থেকে যখন সৈন্যরা ট্যাঙ্ক ও কামান নিয়ে শহরের দিকে রওনা হল, তখনও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্টরা জানলে, যা উচিত ছিল, সতর্কতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এই বর্বর হত্যাকাণ্ড ঘটানো সম্ভব হতো না। আশ্চর্যজনক হলেও সত্য, আক্রান্ত হবার পর রাষ্ট্রপতির নিজের পক্ষ থেকেই ফোন করে তার ওপর আক্রমণের খবর সংশ্লিষ্টদের জানাতে হল। যদি ওই মুহূর্তে প্রতিরোধ প্রচেষ্টা চালানো হলে রাষ্ট্রপতিকে রক্ষা করা হয়তো সম্ভব হতো না। তবে খবর পাওয়ার পরপরই সামরিক আইনকানুন অনুযায়ী সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে বিদ্রোহীদের দমনের জন্য সব রকম প্রচেষ্টা গ্রহণ করা উচিত ছিল, আর এটা না করা সামরিক আইনে অন্যায় এবং শাস্তিযোগ্য। পরে শুনেছি অনেকে মনে করতেন বা এখনও করেন, ওই সময় কোনো রকম ব্যবস্থা নিলে নিজেদের মধ্যে অনেক রক্তপাত হতো। কথা হলো, সামরিক শৃঙ্খলা আইনে এ ধরনের অজুহাত দেখিয়ে অধিনায়কদের নিষ্ক্রিয় থাকার কোনো সুযোগ নেই। খন্দকার মোশতাকের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ। শেখ মুজিবের হত্যার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং আওয়ামী লীগ মন্ত্রিসভার অন্যতম সদস্য খন্দকার মোশতাক বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। সরকার গঠন করে তিনি জয় বাংলা ধ্বনির স্থলে বাংলাদেশ জিন্দাবাদ ধ্বনি প্রচলন করেন। বাংলাদেশ বিরোধী ও পাকিস্তানপন্থী কিছু ব্যক্তিকে গুরুত্বপূর্ণ উচ্চপদে বহাল করেন। এই সময় স্বাধীনতা বিরোধী চক্র রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে বেশ তৎপর হয়ে উঠল। ক্ষমতায় এসেই এই সরকার তাড়াহুড়ো করে সামরিক বাহিনীতে পরিবর্তন আনে। জেনারেল ওসমানীকে একজন ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদায় রাষ্ট্রপতি সামরিক উপদেষ্টা করা হল। উপসেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাপ্রধান করা হল, আর পূর্বতন সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহকে অব্যাহতি দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হল রাষ্ট্রদূত পদে নিয়োগের জন্য। তৎকালীন ব্রিগেডিয়ার এইচ.এম. এরশাদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে উপসেনাপ্রধান হিসেবে নিয়োগ করা হল। এই নিয়ে ভারতে প্রশিক্ষণে থাকাকালে মাত্র কয়েক মাসের মধ্যে তিনি কর্নেল থেকে 2টি পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হন, যা সেনাবাহিনীর ইতিহাসে বিরল ঘটনা। বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন তোয়াব স্বাধীনতা যুদ্ধের পুরো সময় জার্মানিতে ছিলেন এবং স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে অনীহা প্রকাশ করেন। তাকে সেখান থেকে নিয়ে এসে বিমান বাহিনীর প্রধান করা হল। বিমান বাহিনীর তৎকালীন প্রধান এয়ার ভাইস মার্শাল A.K. খন্দকারের চাকরি রাষ্ট্রদূত পদে নিয়োগের জন্য
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হল। বিডিআরের প্রধান মেজর জেনারেল খলিলুর রহমানকে চিফ অফ ডিফেন্স স্টাফ পদে নিযুক্ত করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বহাল করা হল। সেনাবাহিনীর এসব পরিবর্তনে জেনারেল ওসমানী ও শেখ মুজিব হত্যাকারী মেজর রশিদ, মেজর ফারুক, মেজর শরীফুল হক দালিম এবং তাদের সহযোগীরা সক্রিয়ভাবে জড়িত ছিল, কারণ তখন এই অফিসারগণ বঙ্গভবনে রাষ্ট্রপতি খন্দকার মোশতাকের আশেপাশে থাকতেন। মেজর রশিদ, ফারুক এবং তাদের সহযোগীদের হাবভাব ও চালচলন দেখে মনে হতো দেশ এবং সেনাবাহিনী তাদের পূর্ণ নিয়ন্ত্রণে। মেজর ফারুক বঙ্গভবনের একটি কালো মার্সিডিজ গাড়িতে চড়ে ঘুরে বেড়াত। তাদের বিরুদ্ধে বিভিন্ন লোকজনের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় এবং অন্যান্য অনিয়মের অভিযোগ ছিল। খন্দকার মোশতাক এদেরকে তার নিজের নিরাপত্তার জন্য বঙ্গভবনেই থাকতে উৎসাহিত করতেন। এর মধ্যে তিনি সেনাবাহিনীর কোনো সুপারিশ ছাড়াই মেজর ফারুক ও রশিদকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেন। দালিমকেও সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে লেফটেন্যান্ট কর্নেল করা হয়। সেপ্টেম্বর মাসে মোশতাক এক অধ্যাদেশ বলে 15ই আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের কোনরূপ বিচার বা শাস্তি দেয়া যাবে না, এই মর্মে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন। সেনাপ্রধান পদে মেজর জেনারেল জিয়া হঠাৎ দেখবেন এই দুই বিদ্রোহী ইউনিটকে নিয়ে এদিক ওদিক সঠিকভাবে চলতে না পেরে কমান্ডার অফ বাইপাস হিসেবে তা সামরিক প্রস্তুতি যেভাবে তত্ত্বাবধান করা উচিত ছিল তা পুরোপুরি করেননি। অর্থাৎ বাহিনীর প্রতি ও সেনাবাহিনীর প্রতি তার যে দায়িত্ব, তিনি সেটা পুরোপুরি ওখানে গ্রহণ করেননি।